প্রথমেই জানিয়ে দিব ইনকেলাব মঞ্চের আন্দোলনের মুখে উসমান হাদির খুনের নির্দেশতা গ্রেপ্তার মির্জা আব্বাস ১২৭ কোটি টাকার রহস্য উন্মোচন। এরপর জানিয়ে দেব অ্যাকশন শুরু। লন্ডন থেকে দেশে ফিরেই নিজ হাতে ব্যারিস্টার রুমিন ফারহানাকে পদত্যাগপত্র ধরিয়ে দিলেন তারেক রহমান। এরপর জানিয়ে দিব এবার কেয়ার হাসপাতালে মারা গেলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মরার আগে ছেলে তারেক রহমানের হাত ধরে শেষ কথা যা বলে গিয়েছিলেন। সবশেষে জানাব তারেক রহমানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিএনপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা রুমিন ফারহানার। এতক্ষণই শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গুঞ্জনটা শুরু থেকেই ছিল। অবশেষে উসমান হাদির পেছনে মির্জা আব্বাসের নামটা জুড়েই গেল। ঢাকা ব্যাংকে উসমান হাদির অস্বাভাবিক লেনদেনের খবর সামনে আসার বিষয়টি নিয়ে চলছে চলচেরা বিশ্লেষণ। এই ঢাকা ব্যাংকের মালিকানা মির্জা আব্বাসের। সেই ব্যাংকেই শুটার ফয়সলের অ্যাকাউন্টে ১২৭ কোটি টাকা লেনদেন হয়েছে। গুরুত্বপূর্ণ এই তথ্য জানিয়েছেন অ্যাক্টিভিস্ট মির্জা খান। মির্জা আব্বাসের বিরুদ্ধে শুরুর দিকে অনেকের সন্দেহের তীর ছিল, কারণ মির্জা আব্বাস ঢাকা ৮ আসনে হাদির সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিলেন। কিন্তু হাদির খুনিরা ভারত পালিয়ে গেছে এমন গুজব ছড়িয়ে ঘটনা উল্টে দিয়ে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে বলে বলা হচ্ছে। এর পেছনে বিএনপিপন্থী সাংবাদিক জুলকরনাইন সাইরের সম্পৃক্ততা সামনে আসে। মূলত সাইরি হাদির খুনি ভারত পালিয়েছে বলে তথ্য দিয়েছিল, কিন্তু পরে জানা গেছে ভারত পালানোর কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। মূলত সেই ঘটনার মাধ্যমে মির্জা আব্বাসের থেকে সন্দেহের তীর সরিয়ে নেওয়ার অপচেষ্টা করা হয়। ঘটনা ঘটার সাথে সাথে এই ওয়াকারের পথবালক আসল অপরাধীকে আড়াল করার জন্য কইল কি ভারত থেকে ৮০ জন শুটার বানিয়ে গল্প প্রচার করল। কিন্তু ডিসেন্টের অনুসন্ধানে আসল অপরাধী বের হয়ে আসলো। আদাবরের লীগের সন্ত্রাসী যে জেলে ছিল তার জামিন করাইছে বিএনপির নেতা। তারপরে কি হলো? ঘটনার ঠিক পরের দিন সে অপরাধীর অবস্থান সম্পর্কে ভুয়া তথা মিথ্যার তথ্য ছড়ায় যে অপরাধীরা ১২ই ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় ভারতের গুয়াহাটি পৌঁছে গেছে। এছাড়া ঘাতক ফয়সলের বাবা মা আদালতে তাদের স্বীকারোক্তিতে বলছে ঘাতক সেই শুক্রবার রাতে ঢাকার আগারগুয়ায় তার বোনের বাসায় ছিল। অর্থাৎ ঘাতকেরা যখন ঢাকায় তাদের বোনের বাসায় সেই সময় ওয়াকারের পথবালক গুজব রটাইতেছে যে তারা ভারতে চলে গেছে। চিন্তা করেন, তাদের সন্ধান করে লাভ নেই, মানে বুঝেছেন? এদিকে ওমর আমিন নামের এক এক্সট্রিমিস্টের ফেসবুক স্ট্যাটাস নিয়ে তৈরি হয়েছে আরেক দ্রব্যজাল। আমিন তার ফেসবুক পোস্টে লিখেছে সম্ভবত ফেসে যাচ্ছেন মির্জা আব্বাস। তার ভাষায় যা শোনা যাচ্ছে যদি সত্যি হয় তবে মির্জা আব্বাসের রাজনৈতিক কেরিয়ার এখানেই শেষ। হাদির খুনি সম্ভবত দেশেই আছে। আওয়ামী লীগের কাঁধে ভর করে নিজের পথের কাঁটা দ্রুত সরাতে গিয়ে সম্ভবত ফেসে যাচ্ছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। মির্জা আব্বাসই বা কেন প্রথমে হাসপাতালে গেল? হাদি খুন হতে না হতেই তারেক জিয়া দেশে ফেরার সংবাদ জানানো হলো কেন? আবার উসমান হাদি জানা যায় অনুপস্থিত মির্জা আব্বাস। উসমান হাদি ছিল মির্জা আব্বাসের প্রধান প্রতিদ্বন্দ্বী ঢাকা ৮ আসন নিয়ে। ভারত পালিয়ে যাওয়া মিথ্যা নাটক সাজিয়ে মানুষের দৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার কৌশলই সন্দেহকে দ্রুত ঘনীভূত করেছে। কোনো রাঘব বোয়াল নেপথ্যে না থাকলে চেকগুলো তদন্ত করলেই বের হয়ে যায়। মির্জা আব্বাস ফেসে গেলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে। বিএনপির রাগ না থাকলে এত দেরি হওয়ার কথা না। যদি শেখ হাসিনা বা ভারত জড়িত থাকত এতক্ষণে তাদের ১৪ গোষ্ঠীর নাম মিডিয়ায় প্রচারিত হতো। কিন্তু অবস্থা দেখে মনে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী আছে অদৃশ্য কোনো এক চাপে। বলবে বলেও বলে না। একবার বলে খুনি ভারতে পালিয়ে গেছে, আবার বলে খুনি দেশেই আছে। এর আগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পায় সিআইডি। ২৬ ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবু তালেব। ভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা ও বিশ্লেষণ করে প্রাথমিকভাবে সিআইডি অস্বাভাবিক লেনদেনের তথ্য পায়। এর প্রেক্ষিতে ইতিমধ্যে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ অনুযায়ী ফয়সল সহ তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তির অর্থ পাচার সংক্রান্ত অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে সিআইডি। বিজ্ঞপ্তিতে সিআইডি জানায় গত ১২ই ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানো পল্টনে বক্স কালভার্ট রোডে উসমান হাদির মাথায় গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়ার পর সিআইডি এই ঘটনার নানান দিক নিয়ে ছায়া তদন্ত শুরু করে। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে ক্রাইম সিন ইউনিটে উপস্থিতি, সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং ঘটনাস্থল থেকে ঘাতকের ব্যবহৃত গুলির খোসা উদ্ধার ও পরবর্তীতে উদ্ধার করা বিভিন্ন আলামত ফরেনসিক পরীক্ষা সহ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের নানান দিক নিয়ে কাজ করে যাচ্ছে
যাচ্ছে সিআইডি। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সূত্রে প্রাপ্ত ব্যাংক হিসাবের তথ্য নিয়ে মানি লন্ডারিং অনুসন্ধান কার্যক্রম শুরু করে সিআইডি। এতে আরও বলা হয়, উসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্বাস্থ্য সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে থাকা প্রায় ৬৫ লক্ষ টাকা রাষ্ট্রের অনুকূলে দ্রুততম সময়ে যেন বাজেয়াপ্ত করা যায়, সেজন্য যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করেছে সিআইডি। পাশাপাশি এসব পথের মূল সরবরাহকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চিহ্নিত করতে সিআইডি অনুসন্ধান অব্যাহত রেখেছে। এছাড়াও হত্যাকাণ্ডের পেছনে পরিকল্পনা, অর্থায়ন ও অস্ত্র সরবরাহে কোনো সংগঠিত শক্তিশালী নেটওয়ার্ক সক্রিয় ছিল কিনা সে বিষয়েও সিআইডির একাধিক টিম কাজ করছে। একই সঙ্গে অন্যান্য সংস্থার পাশাপাশি মূল হত্যাকারী ফয়সলকে গ্রেফতার এবং পুরো অপরাধ চক্র উন্মোচনে সিআইডি তদন্ত অভিযান অব্যাহত রয়েছে। প্রাথমিকভাবে ফয়সল ভারতে পালিয়ে গেছে বলে প্রচার হলেও সিআইডি তেমন কিছু নিশ্চিত করতে পারেনি। সবশেষে ঢাকা ব্যাংকে অস্বাভাবিক লেনদেনে মির্জা আব্বাস কি ফেঁসে যাবেন? হাদি খুন হলে যদি কেউ সবচেয়ে বেশি লাভবান হয়, সেটি মির্জা আব্বাস। কারণ তরুণ প্রার্থী হিসেবে উসমান হাদির জনপ্রিয়তা আব্বাসের ক্যাম্পাইনে ভয় ধরিয়েছিল। ঢাকা ৮ আসন অন্যতম গুরুত্বপূর্ণ একটি আসন। ভোট বিভাজন এই আসনে মূল গল্প। উসমান হাদির দ্রুত উত্থান একটি স্বতন্ত্র সামাজিক প্রভাব সৃষ্টি করেছিল। তিনি তরুণ ভোটারদের একটি বড় অংশকে টেনে নিতে শুরু করেছিল, বিশেষ করে যারা বড় দলগুলোর বারবার মুখ দেখতে দেখতে ক্লান্ত হয়ে গিয়েছিল বা পরিবর্তনের খোঁজে আছেন। তরুণ ভোটারদের জনপ্রিয়তা সাধারণত দুইভাবে ক্ষতি করে। একদিকে নতুন প্রার্থীকে সুবিধা দেয়, অন্যদিকে পুরনো প্রার্থীকে বিভক্ত ভোটের ঝুঁকিতে ফেলে। মির্জা আব্বাসের জন্য এই ঝুঁকি খুবই বাস্তব, কারণ তিনি বহু বছর ধরে এই আসনের রাজনীতিতে সক্রিয় হলেও তার ভাবমূর্তি নিয়ে বিতর্ক থেকেছে এবং একদল ভোটার তার প্রতি আস্থা হারানো বা দূরত্ব বোধ করা প্রকাশ করেছে। ফলে উসমান হাদির উপস্থিতি মির্জা আব্বাসের ভোট ব্যাংকে দুই ভাগে ভাগ করতে পারত। একদল প্রতিষ্ঠিত বিএনপি সমর্থক, আরেক দল নতুন প্রজন্ম যারা তাদের কর্মসূচি, ব্যক্তিগত আচরণ, নরম ভাষা ও স্বচ্ছ ইমেজে নিজেদের প্রতিনিধিত্ব দেখতে পাচ্ছিলেন। অর্থাৎ হাদি মাঠে না থাকলে আব্বাস একইভাবে পুরো বিরোধী ভোট পাবে না, কিন্তু যদি হাদি মাঠে না থাকে, সেই পুরো ভোট ব্লক সরাসরি আব্বাসের দিকে চলে আসার সম্ভাবনা বেড়ে যায়। এই ভোট বিভাজন না থাকাটাই তার প্রথম ও সবচেয়ে বড় লাভ। হাদিকে সরিয়ে দেওয়ার পেছনে মির্জা আব্বাসের নামটা আড়ালে চলে গেলেও তিনি সন্দেহের বাইরে নন। এদিকে ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদে প্রার্থী হতে ইচ্ছুক শহীদ শরীফ উসমান হাদির ছোট বোন মাসুমা হাদি। এ বিষয়ে তার পরিবারের সম্মতি পাওয়া গেছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইনকিলাব মঞ্চ। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, জনগণের ভালোবাসা ও প্রত্যাশাকে তারা সম্মানের সঙ্গে দেখছেন। তবে রাজনৈতিকভাবে কী সিদ্ধান্ত হবে তা নির্ভর করবে সংগঠনের উপর। শুক্রবার ২৬ ডিসেম্বর রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন মাসুমা হাদির স্বামী আমির হোসেন। শহীদ শরীফ উসমান হাদির ছোট বোন মাসুমা হাদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে দেখতে চান হাদির নিজ জেলার ঝালকাঠি সাধারণ জনগণ। এই দাবিতে গত কয়েকদিন ধরে জেলায় আন্দোলন ও মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন তারা। আন্দোলনকারীদের দাবি, জনগণের প্রত্যাশা ও ত্যাগের প্রতীক শহীদ শরীফ উসমান হাদির আদর্শকে সামনে রেখে ঢাকা ৮ আসনে মাসুমা হাদিকে প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করানো হোক। তাদের মতে মাসুমা হাদি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য ও জনগণের কণ্ঠস্বর হিসেবে সংসদে ভূমিকা রাখার যোগ্য ব্যক্তি। এতক্ষণ সংবাদটি শোনার জন্য ধন্যবাদ।